নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি শুরু করছি আজকে নবনীতা দেবসেনের লেখা একটি অসাধারণ ভ্রমণ কাহিনী, করুণা তোমার কোন পথ দিয়ে। এই বইটির প্রথম প্রকাশ 1 বৈশাখ 1386 সালে। উৎসর্গ করা হয়েছে স্বর্গত নরেন্দ্রদেব এবং স্বর্গত আশুতোষ সেন মহাশয়কে। আজ যারা নেই বলেই আমার এভাবে প্রয়াগ যাত্রা সম্ভব হয়েছে। সেই দুই প্রয়াত পিতাকে স্মরণ করি। স্নেহৈশ্বর্যে যারা ছিলেন আমার কাছে পূর্ণ কুম্ভ। আর স্মরণ করছি গঙ্গাদ্বীপের পথে ঘাটে কুড়িয়ে পাওয়া আমার সেই অজানা স্বজনদের, যাদের কাছে আমি চিরঋণী, এবং মনে করেছি তাদের কথাও যাব করে যাদের আজও কুম্ভে যাওয়া হয়ে ওঠেনি, এদের প্রত্যেকের উদ্দেশ্যে। উদ্যোগ পর্ব। তুমিও কুম্ভে? কি কাণ্ড! তবে যে কাকিমা বললেন তুই হায়দ্রাবাদে সেমিনারে গেছিস, ন্যাশনাল ইন্টিগ্রেশন না কি সব নিয়ে বক্তৃতা দিচ্ছিস। এই 1.5 দিন ফিরে অবধি অন্তত 20 বার এই প্রশ্নের উত্তর দিয়েছি। মা বেচারিকে একটু ফলস পজিশনে ফেলা হয়ে গেছে সত্যি। ঠিকঠাক করে তো আর যায়নি যে বলে কয়ে গুছিয়ে গাছিয়ে যাব। কাঁচুমাচু গলায় বলি, হ্যাঁ, ওই হায়দ্রাবাদের সেমিনারটা থেকেই ফেরবার পথে অমনি বড্ড ইচ্ছে হলো, তাই টুক করে একটু কুম্ভমেলাতে। বলেই শেষ হয়ে গেছি। ইচ্ছে হলো অমনি টুক করে কুম্ভমেলায় একটু। বলি, ঘরে ফেরবার সিধে পথ কি এইটে? কবে থেকে হায়দ্রাবাদের পথে এলাহাবাদরা পড়ে? কাকিমা কাকিমা এদিকে ভেবে ভেবে অস্থির। ছি ছি ছি, দূর ছাই। কৈফিয়ত দিতে দিতে মাথা খারাপ হয়ে গেল। তাও তো এখনো কর্মস্থলে মুখ প্রদর্শন করিনি, সেখানে আরেক দফা রিপিট প্রোগ্রাম হবে। গেছি তো গেছি, বেশ করেছি। তোমাদের তাতে কি? পাপ কার্যে নিরত তো হইনি, গেছি পুণ্যকর্মেই। তাতেও এত কথা? কোথায় তীর্থ করে এলাম, আমাকে যত্ন করে পা ধুইয়ে দেবার কথা তা নয়, ফিরে অবধি আপাদ মস্তক আড়ং ধুলাই চলছে। এর যে বাবু পাপ টাপ করা অনেক সোজা হতো। প্রথমত লোকে জানতেও পারত না, দ্বিতীয়ত যদি বা জেনে ফেলতো কেউ কৈফিয়ত চাইত না, কেননা ওটা সবাই বোঝে, ওতে লোকে অবাক হয় না। ওটা মনুষ্য ধর্ম, এক্সপেক্টেড অ্যাকশন। কিন্তু হঠাৎ পুণ্য না বলে কই এত বড় আস্পর্ধা। কই ছেলেদের বেলায় তো কেউ কিছু প্রশ্ন তোলে না। এই যে পড়ি নীল লোহিত বাবু যত্র তত্র ঘুরে বেড়ান, তাকে কি বাড়িতে বড়রা কেউ কিছু বলে? শুধু আমার বেলাতেই নেহাত মেয়ে বলেই এত কথা, রেগে মেগে চুপ করে থাকি। তা হঠাৎ কুম্ভে যে? ভালো দল পেয়ে গেলি বুঝি? দল? দল পাবো কোথায়? তার মানে তুই তুই এ বলিস কি একা একাই? বরদার বাক্যে লোপ হয়ে গেল। আর তাই দেখে আমার ধরে প্রাণ সঞ্চার হলো। নয়তো কি দোকা পাবো কোত্থেকে? এই মরণ ভিড়ে বিনা ব্যবস্থায় 1 কোটি মানুষের মধ্যে একদম একলাটি? হ্যাঁ রে খুকু, তুই কি পাগল? পাগল আমি কেন হব? যে বলে 1 কোটি মানুষের মধ্যে একদম একলাটি, পাগল তো সেই না। উইমেন্স লিপটিভ এদেশে অদ্যাপি দূরস্ত। যদিও শিক্ষিত মেয়েদের পক্ষে একা ভ্রমণের জন্য এত নিরাপদ, এত সুসভ্য সমাজ আমাদের এই গরিব দেশটির তুলনায় পৃথিবীতে আর একটাও আছে কিনা জানি না। অবশ্যই
আমার নিজের কথা দিয়ে বিচার করা হয়তো খুব ঠিক নয়, কেননা আমি সর্বত্রগামী, মুক্তকচ্ছ জীব বিশেষ। সেই জন্মাবার সময় যা হিন্দু ফিমেল ছিলাম, আবার মরবার পরে হব। ইতিমধ্যে আমিও হিন্দুও নই, ফিমেলও নই, ধর্মভীরু ভারতীয় মাত্র, অর্থাৎ মুক্ত প্রাণী। আমাকে ডাকে হরি তো রাখে কে। গল্পটা গোড়া থেকেই বলা যাক। সেমিনারে টেমিনারে বক্তৃতা দিতে যাওয়া মানেই আরেক হাতা পাপ আঁচলের কোণে বেঁধে আনা, অথচ এক্ষেত্রে ঘটল ঠিক উল্টোটাই। কোত্থেকে কী যে হয়ে গেল। সেদিনটা ছিল পৌষ সংক্রান্তি, 14ই জানুয়ারি। আমাকে হায়দ্রাবাদে যেতে হবে। বিকেলে প্লেন ধরার বেদম তাড়া। তার আগে টুকিটাকি 100টা কাজ শেষ করতে হবে। ব্যাংক, রেশন, মেয়েদের নতুন ক্লাসের বই খাতা, মার ডাক্তার, ওষুধ, তদুপরি একটা ডিপার্টমেন্টাল মিটিং আছে 1:40-এ, এবং পেপারটা যথারীতি টাইপিং অসমাপ্ত। এরই মধ্যে বেলা 10টায় গলায় কমফোর্টার, পায়ে বুট জুতো, পরনে ধুতির ওপর কোট এক মাঝ বয়সী ভদ্রলোক এলেন আমার সঙ্গে সাহিত্য বিষয়ে আলাপ আলোচনায় সময় কাটাবার উদ্দেশ্যে। গ্রামাঞ্চল থেকে কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, আমার মহা সৌভাগ্য, কিন্তু সময় যে সত্যিই নেই। অতএব বলি, আজ বরং আলাপটুকুই থাকুক, আমি ফিরে এলে পরে আলোচনাটা হবে আর একদিন। তিনি বলেন, যাচ্ছেন কোথায়? কুম্ভে বুঝি? হ্যাঁ, মৌনী অমাবস্যে তো এসে পড়ল, 19-এ। সেই পড়ে গেল মগজের মধ্যে 20th সেঞ্চুরি ফক্সের বিপুল ঘণ্টায় ঘা। ঢং ঢং করে তার প্রতিধ্বনি বাজতেই লাগলো স্নায়ুতন্ত্রে। ভদ্রলোক যেন দৈববাণী করলেন, আরে সত্যিই তো, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি? কুম্ভে কেন নয়, 1 যুগ পেরিয়ে যে পূর্ণ কুম্ভের মহাযোগ হয়, আমি তো ছুটি নিয়ে 17 অবধি বাইরে থাকছি। 18তে না ফিরে 20-এ ফেরা যায় না? কেন যাবে না? পথে কুম্ভ নাই বা পড়ল, পথ তো কেটে নিলেই পথ, পথ খুঁজে নিলেই পথ। মাকে বলতেই মা বললেন, যাবি না কেন? যা না, তবে একা যেতে দেব না। কি মুশকিল, এখন সঙ্গী পাই কোথায়? তার সময় কই? আজই যে বেরোচ্ছি 3টের সময়। তখন মা বললেন আমার এক কাকাবাবুর কথা, যদি খুড়িমার কাছে এলাহাবাদে রাত্রিবাসের ব্যবস্থা হয় তবেই আমাকে একা যেতে দেবেন। কাকাবাবু জানালেন তিনি অসহায়, ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে বাড়ি, ভিআইপি যাত্রীতে গিয়াছে ভরি। অবশ্য আমি একটা ফরমাল লিখিত আবেদনপত্র পাঠিয়ে দেখতে পারি। হায় রে, পিতা পিতৃব্যের অক্ষম স্নেহ, হায় আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র গৃহস্থালী। এক রাত্রির জন্য যেখানে আমরা স্নেহাস্পদ লঘুজনের ঠাঁই করে দিতে পারি না। অবশ্য আমার যে অতি দূর ভবিষ্যতেও কদাচ ভিআইপি হবার সম্ভাবনা নেই, তা এতই স্পষ্ট যে এ নিয়ে আমি কাউকে সত্যি দোষ দিতে পারি না। মা ভয় পেয়ে বললেন, হলো না? সে কি রে? তবে দেখ যদি কোনো প্রেস ট্রেস থেকে অফিসিয়াল একটা সিকিউরিটি জোগাড় করতে পারিস। দেখলাম 2-4 জায়গায় ফোন টোন করে। এই সময়ে বলা মানেই শুভার্থীদের বিব্রত করা, ও সবের জন্য প্রস্তুতি পর্ব লাগে। প্রেস কার্ড কি ছেলের হাতের মোয়া? সবাই সাহায্যে প্রস্তুত। ঘোঁত ঘাঁত অনেক বলে দিলেন, কিন্তু আমারই কেমন লজ্জা করলো দ্বারস্থ হতে। যাদের সুখে দুঃখে গিয়ে দাঁড়াই না, প্রয়োজনে কেমন করে বলি?
যাকে যেতে হলে একলাই যাব, সেই তো ভালো। অবশ্য মাকে এক্ষুনি সেটা বলা চলবে না, ভয় তো পেয়েই আছেন সর্বদা। মায়েরা তো গুরুজন না, ভীরুজন। এই সব করতে গিয়ে হুড় মুড়িয়ে সময় পালালো, সবগুলো কাজ নষ্ট হলো। একে ওকে তাকে বকেয়া কাজকর্মগুলোর ভার বিলি করে দিয়ে 3টের সময় রওনা হলুম দমদমে। সুটকেশ রইল এলাহাবাদের জন্য গোছানো, মন রইল কুম্ভ স্নানের জন্য বদ্ধপরিকর। কিন্তু তার জন্য যে কাপড় গামছা লাগে, গঙ্গাদ্বীপে যে ভীষণ ঠান্ডা, মেলায় যে ভীষণ ধুলো ময়লা, এইসব কিছুই মনে পড়ল না। আমার মনের ভিতর তখন একটা খোলা বাতাস বইছে। অনেক দূরের বাতাসে সব বন্ধ দরজাগুলো আপনা থেকে খুলে যায়, আর অমনিতে মাথার মধ্যে খোলা জানলাগুলো সব বুঝে আসে। ট্যাক্সি ছাড়ছে। মা তখন বলছেন, খুকু পাগলামি করবি না বাবা, একে তোর অ্যালার্জির ধাত, মেলা টেলায় ভয়ঙ্কর ধুলো। আসলে আমার দারুণ হাঁপানি, মা বলেন অ্যালার্জি। তাই এই বঙ্ক্রাইটিস থেকে উঠলেই বাঁ পাটা সেদিন সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মুচকে ফুলে রয়েছে। প্রেশারটাও হাই। এই অল্প বয়সী মেয়ে, একলা ওই ভয়ঙ্কর ভিড়ের ভিতর যাবার কথা চিন্তাও করো না খবরদার। অর্থাৎ সব বয়সের ঝুট ঝামেলা আমি এক বয়সেই বাঁধিয়ে বসেছি। এদিকে বুড়োদের যাবতীয় রোগডোক, বাত, হাঁপানি, প্রেশার, আবার ওদিকে যৌবন টৌবন। বেচারি মা একা কত দিক সামলাবেন। তার গুণবতী কন্যাটি যেন সেই মেঘদূতের যক্ষপুরী, যেখানে সব ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। এ কি দুর্দৈব বলো দেখি। আবু হোসেন পর্ব। হায়দ্রাবাদে নেমে দেখি, क्या ताज्जुब की बात, অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী পি.ভি. নরসিংহা স্বয়ং, এবং প্রচুর হোমরা ছোমরা হাজির। সবাই অবশ্য প্রাক্তন, যথা সোমালিয়ার প্রাক্তন অ্যাম্বাসাডার, হায়দ্রাবাদের প্রাক্তন মেয়র ইত্যাদি। এরা কি আমাকেই নিতে এসেছেন নাকি? নিশ্চয়ই না, নিশ্চয়ই এই সঙ্গে কোনো ভিআইপিও আসছেন, হয়তোবা প্রাক্তন। নমস্কার নমস্কার। ওমা, এ কি, এরা আমাকেই নিয়ে গিয়ে ভিআইপি লাউঞ্জে বসাচ্ছেন যে? চা, কফি? না না, কিছু চাই না। তবে কি সোজাই গেস্ট হাউসে? আচ্ছা, বেশ বেশ। আমার বয়স ও ওজন দেখে এরা বেশ হতাশ হয়েছেন বোঝা গেল। এই আমার ললাটের লিখন, চেহারাটায় কিছুতেই ব্যক্তিত্ব ফোটে না। দর্শকের এ হতাশা আমার অভ্যেস হয়ে গেছে। বক্তৃতাটা একবার দিয়ে ফেলবার পরে অবশ্য এদের আর এরকম সব ভাবসাব থাকবে না, তাও জেনে গেছি। গ্রিনল্যান্ডস গেস্ট হাউসে গাড়ি ঢুকলো। বিশাল সুরম্য প্রাসাদ, তার বিপুল আউট হাউসে একটি আরাম কেদারায় মণ্ডিত মস্তক এক গৈরিক সন্ন্যাসী শুয়ে আছেন। কে উনি? শুনি উনিই সেই বৌদ্ধ ভিক্ষু চমনলাল, বিখ্যাত হিন্দু আমেরিকা বইয়ের লেখক, যিনি নানাভাবে প্রমাণ করে দেখিয়েছেন যে দক্ষিণ আমেরিকার সুপ্রাচীন মায়া আজটেক সভ্যতা আসলে হিন্দু সভ্যতা। বইটি মার্কিন মুলুকে প্রচুর সাড়া জাগিয়েছে। মনটা উৎফুল্ল হলো। বাহ, প্রবেশ ফতেই পূর্ণ সঞ্চয়, সাধু সন্দর্শন। গেস্ট হাউসের গাড়ি বারান্দার সিঁড়ি থেকেই লাল গালিচা বিছানো। হেড বাবুর্চি অ্যান্টনি ও 4-5 জন কর্মচারী এসে সবিনয়ে অভ্যর্থনা জানালো। ঢুকতে ঢুকতে হঠাৎ বাঁ দিকে মস্ত ঘরের ভিতর খোলা দরজা পথে
চেয়েই দেখি মুখখানি পাউডারে সাদা রং করা, লিপস্টিক পরা, টুকটুকে ঠোঁটের ওপরে কার্তিক মার্কা গোঁফ, ডোরা কাটা কয়েদি মার্কা জামা গায়ে বাবরি ছিল এক কিম্ভূত ভদ্রলোক ওঠবোস জাতীয় কিছু একটা ব্যায়াম করছেন। খুব অবাক হয়ে গেলেও স্টেট গেস্ট তো যথাসাধ্য গাম্ভীর্য বজায় রেখে প্রশ্ন করলাম না। আর একটু এগিয়ে দেখি বারান্দায় সোফার ওপরে একটি রংচঙে যৌবনবতী স্খলিত বসনা আলুলায়িত কুন্তলা কেমন যেন আলু থালু হয়ে শুয়ে আছেন এবং ঢুলু ঢুলু নয়নে আমাকেই নিরীক্ষণ করে দেখছেন। একজন আয়া তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। না, অতিথিশালার ব্যাপার স্যাপার ঠিক সুবিধার লাগছে না। কি জানি এসব নিজামশাহী অঞ্চলের খানদানি কায়দা কানুন। আমি শহর কলকাতার উটকো মানুষ, কি বা জানি, কি বা বুঝি। আপাত দৃষ্টিতে করিডরে এই দৃশ্য খুবই বেমানান মনে হলো, কিন্তু আমি বাবা স্পিকটি নট, কিছু জিজ্ঞেস করে বোকা হয়ে যাই আর কি। মুখে চোখে যথাসাধ্য এ এমন কি, এরকম আমরা কত দেখেছি। ভাবখানা আনবার চেষ্টা করে ডিগনিফাইড পায়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকি। উঠতে উঠতে যেই আর চোখে আর একবার ওইদিকে চেয়ে ফেলেছি, অমনি অ্যান্টনি, বহু ঘাটের জল খাওয়া অতি চালু পার্টি, ঝট করে বলে ওঠে, সরি ম্যাম, আজ তামিল ছবির শুটিং হচ্ছে কি না আমাদের বাগিচাতে সুইমিং পুলে, এখানে প্রায় শুটিং হয়। এরা নায়ক নায়িকা। নাও রিল্যাক্স এ বিট। ও হরি, তাই বলো। এ কোথায় এসেছো নবনীতা? ওপাশে আজটেক সভ্যতা নিয়ে বৌদ্ধ ভিক্ষু, এপাশে ওঠবোস করে বিশ্রাম নিচ্ছেন তামিল নায়ক, মধ্যপথে তুমি শ্রীমতী। বাপরে, এত বড় সুইটটা পুরো একা আমার? রাজকীয় কাণ্ড কারখানা, বিশাল ঘর, বাথরুম, অ্যান্টি চেম্বার, মস্ত মস্ত দুখানা খাট। হায় রে, আমার কুঁচো কাঁচা মেয়ে দুটোকে আনলে কি মজাই হতো। মস্ত গোল ড্রেসিং টেবিল, এখানে আয়না, ওখানে আয়না, সেখানে আয়না। বাথরুমই বা কি, ঠান্ডা পানি, গরম পানি, পাংখা, এয়ার কন্ডিশনার, সব কুছ হ্যায়। আধুনিক পাঁচতারা হোটেলের যাবতীয় সুযোগ সুবিধা সব, কিন্তু আরাম আয়েশের সুযোগ অর্থাৎ স্পেসটা তার চেয়ে ঢের বেশি। এই ঘরটাই তো কলকাতার যে কোনো 5 স্টারের লবি হতে পারত। অ্যান্টনি বলে, টি অর কফি? কফি প্লিজ। বলেই বুঝলুম বেজায় খিদে পেয়েছে। এত লম্বা একটা ট্রিপে এলুম কলকাতা থেকে হায়দ্রাবাদ, প্লেনে কিছুই খেতে দেননি মহামান্য সরকার। অ্যান্টনি নির্ঘাত থট রিডিং জানে। সে বলল, ডিনার কখন চাই? इंग्लिश डिनर, बंगाली डिनर, सिलोनीज, चाइनीज। आप फरमाइए, हम सर्व करेंगे। मेरे पास सब किस्म की कुक है। কি সর্বনাশ, রাঁধুনির প্রদর্শনী নাকি? গুণী লোকে কুক বুক কালেক্ট করে, অ্যান্টনি যে দেখি জ্যান্ত কুক কালেক্টর। চীনে সিংহলি আবার বাঙালিও। আর অ্যান্টনি, তুমি তুমি নিজে কি গোয়ানিজ? কালো মুখে ধপ ধপে হেসে ওঠে অ্যান্টনি, বলে, নো ম্যাম, মি মাদ্রাসি, তামিল, খ্রিশ্চান। অ্যান্টনি এর আগে এক অ্যাম্বাসাডারের সঙ্গে ঘুরে এসেছে ওদিকে সাউথ আমেরিকা। নো স্পিকিং ইংলিশ দেয়ার ম্যাম, নো হিন্দি, আদার ল্যাঙ্গুয়েজ। এবং এদিকে আফ্রিকা পর্যন্ত। Only black men there, ma'am, all black. But no country more beautiful than India. Oh yes, ma'am. অ্যান্টনি কলকাতাতেও ছিল বহুকাল আগে,
কিশোর বয়সে, তখনও দ্বিতীয় যুদ্ধ বাঁধেনি, অর্থাৎ এই শ্রীমতীর জন্ম হয়নি। লিভিং নিয়ার দি ময়দান ম্যাম, বিউটিফুল সিটি, বিফোর ওয়ার, মাই আঙ্কেল ওয়ার্কিং at Grand Hotel ma'am, Calcutta. Oh, big city in India that time, only a big city. Now Delhi, Bombay, bigger maybe. But I love Calcutta ma'am. আমিও কলকাতাকে ভালোবাসি অ্যান্টনি, তোমার সঙ্গে এখানে আমার মিল। ইংলিশ ডিনারের অর্ডার দিয়ে অ্যান্টনি চলে যেতেই কফি এনে দিল রুম বয়। কফি খেতে খেতে খাটে চিৎপটাং হয়ে ঘরের শোভা পর্যবেক্ষণ করছি। বড় বড় আলো জ্বলছে দুদিকে দুটো, আর কত যে ছোটোখাটো খুচরো আলোর ব্যবস্থা। মাঝে একটা ঝাড় লণ্ঠনও আছে। সোনালি নকল ব্রোকেডের সোফা, কৌচ, মেহগিনির কফি টেবিল, বালিশের কাছে এটা কি? বেড সুইচ নিশ্চয়ই। টেপা যাক তাহলে, দেখি ঘরের আলো বিন্যাসে কি কি বদল হয়। টিপলুম বেড সুইচ, আলো যেমনকে তেমনই রইল। সে কি, কেন জ্বলল না? আবার টিপলুম বলে, এবারেও আলো জ্বলল না। কোথাও কোনো প্লাগ খোলা আছে কিনা দেখতে উঠব, এর মধ্যে হঠাৎ বলা নেই কওয়া নেই ঘরের মধ্যে হুস করে উদয় হলেন এক সেলামরত মূর্তি। ইয়েস ম্যাডাম, ফরমাইয়ে। তবে কি ওটা ম্যাজিক ল্যাম্প? এই তার দৈত্য? তার মানে এটা বেড সুইচ নয়, নির্ঘাত কলিং বেল। হায় হায়, এখন কি করি, কি বলি, কি চাইব? দাঁড়িয়ে আছে যে, হঠাৎ মস্তিষ্কে একটা বুদ্ধি খেলে যায়। খুব গম্ভীর গলা করে বললুম, একটা টাইপ মেশিন আনো। জি মেম সাব, কা চাইও আক্কো? রুম বয় হতচকিত। হয় চা, নয়তো কফি, নয়তো আর একটু জোরালো কিছু। এই ফরমায়েশে সে অভ্যস্ত। আচমকা এ আবার কি আবদার? टाइप मशीन है यहाँ पर? हैं जी, ऑफिस में। चालू मशीन? वो भी पत्ता नहीं साहब। ফরমাসের গুণে আমি সাব হয়েছি। চলে না? ও ভি পাতা নেই সাব, কিছুই জানে না। বাহ, কি শিশু সুলভ সারল্য। দরজায় টোকা পড়ল। আসুন। ঘরে ঢুকলো স্মার্ট সুদর্শন দক্ষিণী এক যুবক। সবিনয়ে নমস্কার করে জানালো, আমি চন্দ্রশেখর, আপনার কম্প্যানিয়ন গাইড। আপনার যখন যা প্রয়োজন আমাকে বলবেন। চন্দ্রশেখরের ছাঁচা ছোলা ভদ্রতায় আমার কেন জানি না ঝট করে মনে যায় মেফিস্টোফেলিসকে। আমি কি ফাউস্ট? আচ্ছা চন্দ্রশেখর, একটা টাইপরাইটার হবে? টাইপরাইটার? চন্দ্রশেখর শিহরিত হয়। কেন, টাইপরাইটার দিয়ে কী করবেন ম্যাডাম? আমি এক্ষুনি স্টেনো এনে দিচ্ছি। কটায় চাই বলুন? প্রোগ্রাম চেক করে দেখা গেল আগামীকাল রাত্রি 9 ঘটিকার পূর্বে আমার মোটেই সময় নেই। পরশু সকাল 9টাতে আমার বক্তৃতা। কাল সকালেই সভা শুরু হয়ে যাচ্ছে। বেশ তো চন্দ্রশেখর। চন্দ্রশেখর তো তক্ষুনি রাজি। এতে আর মুশকিল কি? কাল রাত্রি 9টাতেই স্টেনোমশাই আসবেন, আমার দায় উদ্ধার হবে বই কি। বিশিষ্ট অতিথি বলে কথা। নো প্রবলেম ম্যাডাম। যন্ত্র সমেত স্টেনো ধরে আনবে চন্দ্রশেখর। আর কিছু? হ্যাঁ, আর একটা ব্যাপার। চন্দ্রশেখর, আমার এই হায়দ্রাবাদ কলকাতা এয়ার টিকিটটা হায়দ্রাবাদ বারাণসী করে দিতে হবে, যেমন করেই হোক। 18ই আমাকে সকালবেলায় বারাণসী পৌঁছতেই হবে। ওই রাত্রে এলাহাবাদে কুম্ভ স্নান। এলাহাবাদ? ম্যাডাম কুম্ভে যাচ্ছেন? কার সঙ্গে? কার সঙ্গে ম্যাডাম? ধুতোর কম্প্যানিয়ন গাইডের নিকুচি করেছে।
সবটাতেই কম্প্যানিয়ন চাই। সঙ্গে আবার কি? হায়দ্রাবাদে কার সঙ্গে এসেছি? আহা হা হা, ব্যাপারটা কি এক হলো ম্যাডাম? সবিনয়ে সার্ভিসেস লাইন থেকে চন্দ্রশেখর মুহূর্তেই গ্যালান্ট প্রোটেকশনের লাইনে। ওই যে আমার ব্যক্তিত্ব নেই, তারই বিষময় ফল। আবার দরজায় টোকা। ধীর পায়ে ঘরে প্রবেশ করলেন দুধেল পোশাকে, সোনার উপর তকমা আঁটা, মাথায় এরোপ্লেনের পাইলটের মতো হুডওয়ালা টুপি রাশভারী এক ব্যক্তি। তাড়াতাড়ি কফি টপি আঁচল টাঁচল সামলে সুমলে সসম্ভ্রমে উঠে দাঁড়াতেই তিনি এক বিনয়াবত সেলাম ঠুকে ঘোষণা করলেন, আমি রাজ্যেশ্বর, আপনার সোফার গাড়ি তৈরি। কোথাও বেরোবেন কি এখন? বুক থেকে একটা পাথর নামলো। ড্রাইভার! আমি ভেবেছি কে না কে। নেটিভ স্টেটের রাজা রাজরারাও তো ঠিক এমনই ড্রাইভার ড্রাইভার রাজবেশ পরেন, তকমা আঁটেন, এমনকি রয়্যাল কনসর্ট প্রিন্স ফিলিপ পর্যন্ত। এরও যেমন সাজ তেমনই নাম, রাজ্যেশ্বর। তা ভালো, ড্রাইভার। সারা জীবন গাড়ি চালাতে চালাতে তো হাতে কড়া পড়ে গেল, এখানে তবু দুদিন আরাম করা যাবে। আহ, এই তাহলে স্টেট গেস্ট হওয়ার মানে। সত্যি সত্যি আবু হোসেন, এ বক্তৃতা যে সত্যি প্রায় সেই জাদু প্রদীপ হয়ে দাঁড়াচ্ছে। এ মণিহার আমায় নাহি সাজে, তবু এসেছে যখন থাকুক মণিহার বলে কথা। কিন্তু ড্রাইভার জুটেছে বলেই এই ক্লান্ত শরীরে কোথাও বেরোতে পারবো না বাপু। রাজ্যেশ্বর, কাল সকাল 9:45 তুমি এসো। চন্দ্রশেখর, আপনি বরং রাজ্যেশ্বরকে নিয়ে এখনই এয়ারপোর্টে চলে যেতে পারেন। হায়দ্রাবাদ কলকাতা টিকিটটাকে হায়দ্রাবাদ বারাণসী। কেন চিন্তা করছেন ম্যাডাম? এই তো এলেন, যাবার ব্যবস্থা পরে হবে। ওটা একটু মিনিস্টারের সঙ্গে কথা বলে নিতে হবে। একলাটি এই কুম্ভে যাবেন? হুট করে কিছু করবেন না ম্যাডাম। এ কি ঝামেলা! এই যে দেখি স্নেহময়ী জননীর প্রতিচ্ছবি। দেরি করলে আর রিজার্ভেশন পাবো না যে। খুব পাবেন ম্যাডাম, যে তেমনি তেমনি ম্যাডাম। হুট করে ছাড়া প্ল্যান করে কিছুই পারেন না। চন্দ্রশেখর তো তা জানে না। ভাবতে ভাবতেই দরজায় আবার টোকা। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী পি.ভি. নরসিংহ রাওজি স্বয়ং। এখনো তার সম্মান ও প্রতিপত্তি দেখলে আশ্চর্য হতেই হয়। কি ব্যাপার, ঘর ঠিক আছে? চা, কফি? আপনি তো নন ভেজিটেরিয়ান। ঘর পছন্দ? সঙ্গে রয়েছেন সেক্রেটারি শ্রী দামোদর। হ্যাঁ হ্যাঁ, ঘর ঠিক আছে, খুব আরাম। কেবল এই টিকিটটাকে যদি বদল করে। এই সময় শ্রী দামোদরন আমার হাতে আর একটা টিকিট দিলেন। এই যে আপনার তিরুপতি দর্শন, সব ঠিকঠাক। দেখি হাতে হায়দ্রাবাদ তিরুপতি এয়ার টিকিট 17 তারিখের জন্য ওকে করা। এটা ইনস্টিটিউট থেকে আপনাকে প্রীতি উপহার দেওয়া হলো। 17ই ওখানে থাকবেন, 18ই ভোরে ভেঙ্কটেশ্বরে স্নান ইত্যাদি দেখে ফিরবেন। ওই রাত্রেই কলকাতা। ঠিক আছে? কলকাতা? কলকাতায় তো যাব না। এবার ওদের অবাক হবার পালা। তবে কোথায় যাবেন? যথাসাধ্য দৃঢ় নিশ্চয় গলায় সুরে বলি, আমি তো এখন কুম্ভে যাব। 18ই বারাণসী পৌঁছতে চাই। মৌনী অমাবস্যা 18ই রাত্রি থেকে শুরু। কুম্ভযাত্রী? ওখানে আপনার সঙ্গে কারো চেনাশোনা আছে? কোথায় থাকবেন, কার কাছে থাকবেন ঠিক করেছেন? কিছুই ঠিক নেই, সেই এক স্নানের লগ্নটি ভিন্ন।
কাউকেই মিট করছি না গঙ্গা যমুনা সরস্বতীকে ছাড়া। আর ইউ ক্রেজি? শুক্লকেশ 70 ছোঁয়া দামোদরনের ধৈর্য যদি হয়। ম্যাডাম, ওসব ছাড়ুন, তিরুপতি দর্শনেই যথেষ্ট পুণ্য হবে আপনার, আর পুণ্যে কাজ নেই। আপনাকে আরামসে স্পেশাল দর্শন করিয়ে দেবেন টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট স্বয়ং, আপনাদের বন্ধু হন। ওসব কুম্ভ টুম্ভ সিয়ার ম্যাটনেস ম্যাডাম, ওসব ছাড়ুন। ওখানে অবিশ্বাস্য ভিড়, ভাবতে পারেন 10 মিলিয়ন, 1 কোটি মানুষ। আমাদের তো গ্রেটার ক্যালকাটা ধরলে নিজের শহরেই রোজ দিনের বেলায় 1 কোটি, আর দুর্গাপুজোর কদিন তো আরও বেশি। সে অন্য পরিস্থিতি, এ অন্য। পূর্বাহ্নে ব্যবস্থা না করে রাখলে ওখানে যাবার প্রশ্নই ওঠে না। আমি তাতে একটুও দমি না। মশাই, বলি 1 কোটি লোকের প্রত্যেকের কি ওখানে চেনাশোনা আছে? ওদের কথা ছেড়ে দিন, ওরা দল বেঁধে যায়, আপনি একা স্ত্রীলোক। তার চেয়ে বরং 2টো কাজের কথা বলি শুনুন। মুক্তো টুক্তো কিছু কিনবেন? এখানে সস্তায় ভালো জহরত পাওয়া যায়। চন্দ্রশেখর জুড়ে দেয় পছমপল্লী শাড়িও। বারে বা মেফিস্টোফিলিস, বাহ! আমি কোথায় মুক্তি কিনতে বেরুতে চাই, তোমরা আমাকে মুক্ত দিয়ে ভোলাচ্ছ। এই তো সেই মোহিনী মায়ার ফাঁদ। আমি তোমাকে চিনেছি, তুমি আমাকে অমৃতের ভাগ দিতে চাও না, এই তো? ঠিক আছে, আমিও ছাড়ছি না, আমি ভুলছি না বাপু। হ্যাঁ, দেখুন, ওসব মুক্ত টুক্ত কেনার পয়সা আমার নেই। আমি এখন বারাণসী যাব। আমার একটাই কেবল আর্জি, আমার টিকিটটা যদি দয়া করে একটু শিগগিরই বদলে। স্বল্পভাষী শ্রী পি.ভি. নরসিংহ রাওজি এতক্ষণ একটাও মন্তব্য করেননি। তাঁর সঙ্গে আমার আলাপ লন্ডন বিশ্ববিদ্যালয়ে 1947-এ। দুজনেই একটা ইন্টারন্যাশনাল সেমিনারে বক্তা হিসাবে গিয়েছিলাম। তিনি সেই প্রথম বিদেশে গেলেন। হঠাৎ বিদেশি বিশ্ববিদ্যালয়ের কচকচির মধ্যে কেমন যেন ডাঙায় তোলা মাছের মতো একা পড়ে গিয়েছিলেন। সম্ভবত তার প্রাক্তন মুখ্যমন্ত্রিত্বের বিভা এবং মদ মাংসবিহীন আহার, এই 2 সাত্ত্বিক গুণের কারণে। বেশ বোঝা যায় ওর বুকের ভেতরে সত্যিই এক সন্ন্যাসীর বাস। জানি না কিভাবে উনি রাজনীতি করেন। সেই বেখাপ বিভুঁয়ে আমি যতটুকু পারি ওর কাছে কাছে ছিলাম। বড় মায়া হতো ওর নিঃসঙ্গতা দেখে। যতই মন্ত্রী হোক, অর্থাৎ পাপী হন, আসলে ভদ্রলোক সাহিত্যিক এবং বহু ভাষাবিদ পণ্ডিত। আধুনিক ভারতীয় সাহিত্যে সত্যি তার ব্যাপক জ্ঞান এবং আগ্রহ। সেই সেমিনারে বিজয়লক্ষ্মীর কন্যা শ্রীমতী নয়নতারা সেহগলের সঙ্গেও আলাপ হয়েছিল। আমাকে এখানে মোটামুটি রাওই একমাত্র চেনেন। এবারে তিনি কথা বললেন। আমার এক বন্ধু আছেন এলাহাবাদে, দেখি তাকে ফোন করতে পারি কিনা। দেখছো না, ও মেয়ে তো যাবেই। চন্দ্রশেখর, কাল বরং দুপুরের সেশনে ওকে তুমি কলেরা ভ্যাকসিনেশনটা দিয়ে সার্টিফিকেটটা জোগাড় করে দিও, নইলে ঢুকতে দেবে না কুম্ভমেলায়। আর ওর হায়দ্রাবাদ কলকাতার টিকিটটা এখনই বরং হায়দ্রাবাদ বেনারস ভায়া দিল্লি করে আনো। এলাহাবাদ যাবার এই একটাই পথ কি না এখান থেকে, অবশ্য একটু ঘুর পথ হয়। আহ্লাদের এক ধাক্কায় হৃৎপিণ্ডটা লাফ দিয়ে যেন গলার ভেতরে উঠে এসে কণ্ঠরোধ করে দিল আমার। হবে, হবে তাহলে? কুম্ভযাত্রা শুরু হয়ে গেছে আমার। ঈশ্বর তোমার অসীম করুণা। নরসিংহ রাওজি বললেন, ওসব ব্যবস্থা হয়ে যাবে এখন।
এখন আসুন কালকের প্রোগ্রামটা ফিক্স করে নে। কাল সকালের সেশনে বক্তা স্বামী রঙ্গনাথানন্দজি। উনি বলেছেন ইন্ডিয়ার স্পিরিচুয়াল ইন্টিগ্রেশন নিয়ে বক্তৃতা দেবেন। পরশু সকালের সেশনে আপনি আছেন, বিষয় লিটারারি ইন্টিগ্রেশন। কাল দুপুরে আছেন ডক্টর এম খুসরো, আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিষয় হচ্ছে ইকোনমিক ইন্টিগ্রেশন। পরশু দুপুরে নায়েক আসছেন দিল্লি থেকে, তার বিষয় লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। এই যে আমার ওয়েলকাম অ্যাড্রেসের কপি। দৌড়ে আবার অসহিষ্ণু টোকা। তারপরেই এক ঘর খুশি নিয়ে পদভরে ধরণী কম্পিত করে প্রবেশ করলেন স্বয়ং খুসরো সাব, একদা আমাদের দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রতিবেশী বন্ধু, এখন আলিগড়বাসী। হই হই করে বলে উঠলেন, আরে আরে নবনীতা, প্রোগ্রামে তোমার নাম দেখেই দৌড়ে এলাম। হাউ ওয়ান্ডারফুল টু সি ইউ আফটার সাচ এ লং টাইম। আমিও এখানেই উঠেছি, ওপাশের ঘরটায়, যদিও আমি হায়দ্রাবাদী। প্রতিবেশীদের উচ্ছ্বসিত পুনর্মিলনে নরসিংহ রাওজি মৃদু মৃদু হাসছেন, কিন্তু দামোদরন প্রোটোকলে অদম্য বিশ্বাসী। তিনি উঠে দাঁড়িয়ে আমাদের মধ্যে পরিচয় করিয়ে দিতে থাকলেন। উনি ডক্টর অমুক ফ্রম আলিগড়, ইনি ডক্টর তমুক ফ্রম ক্যালকাটা। আমাদের তুমুল হল্লায় ওর ভদ্র বাক্যগুলি চাপা পড়ে গেল। তখন খুচরো সাপ বলছেন, তারপর বাচ্চারা কত বড় হলো। গল্প গুজবের মোড় ঘুরে গেল। আবার কফি এলো, কিন্তু আমার বুকের ভেতরে আর সব কথাবার্তা ছাপিয়ে একটাই খুশি কেবল ভাঙা রেকর্ডের মতো ঘুরছে, হবে হবে। চন্দ্রশেখর চলে গেছে টিকিট বদল করতে। 17ই তিরুপতি, 18ই প্রয়াগ, মহাকুম্ভ, পূর্ণ কুম্ভ, অমৃত কুম্ভের যাত্রা আমার শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখানেই শেষ করলাম করুণা তোমার কোন পথ দিয়ে, এই অসাধারণ ভ্রমণ কাহিনীর প্রথম পর্ব। প্রসঙ্গত বলে রাখি, এই পর্ব বিভাগ আমি আমার সুবিধা অনুযায়ী করে নিয়েছি। এখানে আছে মূল বইয়ের 2টি পর্ব। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আর অজস্র ভ্রমণ কাহিনী, ভূতের গল্প, গোয়েন্দা গল্প, পুরনো দিনের গল্প, প্রেমের গল্প, যা শুনতে চান সবই পাবেন আমার চ্যানেলে। কিভাবে যাবেন? যে বারে আমার নাম দেওয়া আছে এই ভিডিওর নিচে, সেই বারে ক্লিক করুন, চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে গিয়ে আপনি আপনার পছন্দ মতো গল্প শুনতে থাকুন যতক্ষণ না নতুন গল্প আনি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।